শহরে ফের ইডির হানা, 5 জায়গায় ইডির অভিযান। সল্টলেকের অফিস কমপ্লেক্সে ইডির হানা, রেশন দুর্নীতিকাণ্ডে শহরে ফের ইডির এই অ্যাকশন। শঙ্কর আঢ্য যোগে ইডির এই তল্লাশি। শঙ্করের সিএ ফার্মে অভিযানে সেন্ট্রাল এজেন্সি। চৌরঙ্গি লেন শঙ্করের অফিস, সেখানেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। মার্কোয় স্ট্রিটেও অভিযানে নামেন ইডি আধিকারিকরা। দেখলাম যে উনি নাকি ফ্ল্যাটটা ভেঙে ঢুকেছে। আচ্ছা, কতদিন আগে শঙ্কর আঢ্য এখানে থাকতো? 5 বছর আগে। 5 বছর আগে থাকতো। কত বছর ছিল এখানে? অনেক দিন, যবে থেকে বিল্ডিং হয়েছিল তবে। ফিলে কেউ যাতায়াত করেছে কিছুদিনের মধ্যে? লক যখন লক করে দিই তারপর থেকে কেউ আসেন, তার আগে আসা যাওয়া করতো, তার আগে আমরা দেখিনি। আচ্ছা, শঙ্কর আঢ্য এখানে একাই থাকতো না ওর ফ্যামিলি পরিবার থাকতো? পরিবারকে নিয়ে থাকতো। প্রথম যখন এসেছিল পরিবার সঙ্গে মানি এক্সচেঞ্জ করতো, বেশিরভাগ বাংলাদেশে মানি এক্সচেঞ্জ করতো ওরা, তারপর ডলার ভাঙাতো মানি এক্সচেঞ্জ। শঙ্করাচার্য ওয়াইফের নামে শুনেছি আমি। দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। রেশনের চাল গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার, নিম্ন রুচির, এর বাইরে তো বলার কিছু নেই, মানুষ জানে। তৃণমূল বিরোধী একটা পরিকল্পিত চিত্রনাট্য, যেটার চিত্রকার বসে রয়েছেন দিল্লিতে। বাংলার বিজেপি নেতাদের নির্দেশে এবং সরাসরি বিরোধী দলনেতার তত্ত্বাবধানে এই চিত্রনাট্য চলছে, যে কারণে আমরা দেখছি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে বিব্রত করার জন্য এই ধরনের ইডি সিবিআইয়ের আক্রমণ চলছে। অন্যদিকে যে বিরোধী দলনেতা প্রকাশ্যে বসিরহাটে গিয়ে 30 তারিখ বলছেন 5 তারিখে ধামাকা হবে, তারপর ইডি সিবিআইয়ের আক্রমণ হচ্ছে, প্রমাণ হয়ে গেছে যে ইডি সিবিআইকে তৃণমূল বিরোধী পরিকল্পিত চিত্রনাট্যের একটা অংশ হিসাবে বিজেপি ব্যবহার করছে। বকেয়া ডিএর দাবিতে ফের পথে নামছেন সরকারি কর্মচারীরা। 19শে জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। মহামিছিলে সরকারি কর্মীরা ছাড়াও যোগ দেবেন অস্থায়ী কর্মীরা, আদিবাসী সংগঠনও। সাধারণ মানুষকে মিছিলে যোগ দেওয়ার ডাক দিয়েছে যৌথ মঞ্চ। 19 তারিখ মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করলে এবার অনশনের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও 29শে জানুয়ারি থেকে ধর্মঘটের পথে আন্দোলনকারী সরকারি কর্মীরা। বিহার সরকার অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছে। বিহারে হলে বাংলায় কেন নয়, এই ইস্যুকে সামনে রেখে আন্দোলনের ধার বাড়াতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। 12টার সময়ই হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি। জয়দেব কেঁদুলি মেলায় উপস্থিত অনুব্রত মণ্ডল, তবে সশরীরে নয়, ছবিতে। মেলার গেটে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি। তৃণমূলের পোস্টারেও রয়েছে কেষ্টর ছবি। গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত। জেলবন্দি একজন নেতার ছবি কিভাবে পোস্টারে, তাই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। এখন ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। ওখানে কাজল শেখ না আর একটা শেখ, কোন শেখ থাকবে এই নিয়ে এখন ওখানে লড়াই চলছে। তো অনুব্রত মণ্ডল এখন জেলের ভেতরে, জেল থেকে ফিরবে না, পোস্টার লাগিয়ে কি হবে? পোস্টার তো যত ছিঁড়বে, থাকবে না থাকবে, কিন্তু জেল থেকে কি বেরোবে? অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, সকল বাঘ এখন বিড়ালে পরিণত হয়ে গেছে। টিয়ারের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, লেজ নাড়িয়ে মিউ 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 করে বেড়াচ্ছে সব জায়গায়। ওর ফেরার আর কোনো চান্স নেই। অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার এখনও সভাপতি আছেন এবং তার বিরুদ্ধে বিজেপি মদতপুষ্ট তদন্তকারী সংস্থা এখনও কোনো কিছু প্রমাণ করতে পারেনি। সুতরাং আয়োজকরা মনে করেছে, তাই লাগিয়েছে। মাথায় রাখার প্রয়োজন, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনও প্রমাণ করে দিয়েছে যে অনুব্রত মণ্ডল প্রত্যক্ষভাবে ময়দানে না থাকলেও মানুষ তৃণমূলের সাথে দুহাত ভরে আশীর্বাদ নিয়ে আছে। আগামী দিনেও তার অন্যতা হবে না। সুতরাং বিরোধীদের বলবো, আপনারা নিজেদের জমি তৈরি করতে পারছেন না, মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে, তাই আপনারা বাহানা খুঁজে বেড়াচ্ছেন, কারণ আপনারা জানেন বীরভূম জেলায় আগামী দিনেও আপনাদের ভরাডুবি অবশ্যম্ভাবী।
লোকসভা ভোটে ভালো ফল না করলে ভাঙড়ের নেতাদের পদ থেকে সরানোর হুঁশিয়ারি শওকত মোল্লার। ভাঙড়ের কর্মী সম্মেলনে দাঁড়িয়ে শওকত বলেন, এবার থেকে প্রতিটি পঞ্চায়েতে 3 জন করে রাজনৈতিক পর্যবেক্ষক রাখা হবে। কোথাও কোনো দুর্নীতি খারাপ কাজ করলে খতিয়ে দেখবেন পর্যবেক্ষকরা। যদি কেউ দুর্নীতি করেন সেই পঞ্চায়েত প্রধানকে 24 ঘন্টার মধ্যে তাড়িয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করবে দল, হুঁশিয়ারি শওকতের। লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট না করতে পারবে সেই অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর 2-4টা বুথে যদি খারাপ রেজাল্ট হয় সেই বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে। এই প্রত্যেকটা পঞ্চায়েতে 3 জন করে পলিটিক্যাল লিডার যুক্ত হবে। তারা টোটাল পঞ্চায়েতটাকে অবজারভেশন করবে, কোথাও কোনো দুর্নীতি, কোনো খারাপ কাজ হচ্ছে কিনা। যদি তদন্তে উঠে আসে কোনো দুর্নীতি, 24 ঘন্টার মধ্যে সেই নেতাকে, সেই পঞ্চায়েত প্রধানকে পার্টি থেকে তাড়িয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হবে। হঠাৎ কেন এমন হুঁশিয়ারি শওকতের? রাজনৈতিক বিশ্লেষকদের মতে 21 বিধানসভায় দক্ষিণ 24 পরগনার একমাত্র ভাঙড় বিধানসভা হাতছাড়া হয় তৃণমূলের। শওকত ভাঙড়ের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পরও আইএসএফ ভালো ফল করে, তাই কি লোকসভা ভোটের আগে দলের নেতাদের হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক? খুবই ক্লিয়ার যে বিশেষ করে যারা অঞ্চলের সভাপতি মানে একজন কমান্ডার, একজন প্রধান মানে সে জনপ্রতিনিধির হেড, তারা যদি তার অঞ্চলকে ঠিক মতো করে অর্গানাইজ না করতে পারে, সংগঠিত করে না যদি ভোটে জিততে পারে, তাদের ওখানে থাকার কোনো অধিকার নেই। যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি যেখানে রেজাল্ট খারাপ হবে আফটার লোকসভা নির্বাচন তাদেরকে আমরা, সে প্রধান হোক আর অঞ্চল সভাপতি হোক, আমরা তাদেরকে সরিয়ে দেবো। আর এই মুহূর্তের খবর আপনাদেরকে জানাই, ব্রেকিং নিউজ। 5ম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করার মামলা, সেই মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই মামলায় বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে, তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে শুনানি হওয়া উচিত। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত তথ্য দেবেন। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে? দেখো, মামলাকারী বিদেশ গাজী, তার বক্তব্য হচ্ছে যে বহু জায়গায় 5ম শ্রেণী যদি দেখা যায়, এই রাজ্যে সরকারি যে সমস্ত স্কুল রয়েছে সেখানে 5ম শ্রেণীকে হাই স্কুলের মধ্যেই অন্তর্গত করা হয়, কিন্তু সেখানকার বাচ্চাদের যে বয়স এবং তাদের যেভাবে পড়ানো উচিত সেটা প্রাথমিকেরই অন্তর্ভুক্ত হওয়া উচিত। এই হিসেবেই যাতে মামলাটি তিনি শোনেন তার আর্জি নিয়ে মামলাটি দায়ের করা হন। কিন্তু বিচারপতির বক্তব্য যে এটা একটি জনস্বার্থ মামলা, তার কারণ এখানে রাজ্যের সমস্ত 5ম শ্রেণীর পড়ুয়াদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাই প্রধান বিচারপতির কাছে এই মামলাটি করার জন্য তিনি জানিয়েছেন, একই সঙ্গে এই মামলাটি থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। ধন্যবাদ শ্রাবন্তী।